হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব জায়গায় কিন্তু ওরা ওদের পার্টিজান লোক বসিয়ে দিয়েছে। স্যার তাহলে যদি আমরা এখন দেখি যে তাহলে তো আদালত থেকে স্কুল, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই তো তারা দখল নিয়ে নিয়েছে। তাই দখল নিয়ে যারাই অত্যাচারটা করছে শুধুমাত্র কি তারা ইউনুস বা ইউনুসের লোক, নাকি এর পেছনে আরো অন্য কেউ রয়েছে? না না না, এরা ইউনুস না, ইউনুসকে সামনে রেখে এরা জামাতের লোক, এরা পাকিস্তানি লোক, এরা এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে। এবং এরা কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকে গিয়ে বাংলাদেশকে শাসন করা এত বড় একটা ঘটনা ঘটছে কি করে? এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলছে। এটা আওয়ামী লীগ, বিএনপি এরা বুঝতে পারেনি। যারা আগে অতীতে ক্ষমতায় ছিল তারা কেউই বুঝতে পারেনি যে এই আস্তিনের ভিতরে এই বিষধর সাপ দিনে দিনে বড় হচ্ছে এবং ইয়া করছে, আরো আরো প্রজনন ঘটছে। এই জিনিসটা কিন্তু এর আগে যারাই ক্ষমতায় ছিল, এখানে জিয়াউর রহমান ছিল ক্ষমতায়, এরশাদ ছিল, তারপরে জিয়ার ওয়াইফ খালেদা জিয়া, এরা কেউ কিন্তু, এবং পরে শেখ হাসিনা, এরা কেউই চিন্তা করতে পারেনি। আরো কতগুলো সিদ্ধান্ত আছে, ভুল সিদ্ধান্ত, যেগুলো আমাদের দেশের মাদ্রাসাগুলোকে, মাদ্রাসা থেকে একটা ওদের একটা ইয়ে আছে, লেখাপড়ার একটা, যেমন আলেম, ফাজিল, দাখিল, এরকম কতগুলো স্তর আছে, যেমন ম্যাট্রিক, এন্ট্রান্স, এই সম মানের। এবং ওই মাদ্রাসা থেকে ওরা সবাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতে পারবে। এবং ওদের যে পয়েন্ট কাউন্ট করা হয় সেটাও খুব ফল্টি। আমাদের সাধারণ ইউনিভার্সিটি কলেজ থেকে এসে ওরা যে পয়েন্ট থাকে, যে ধরুন জিপিএ 5 পেলো বা তার কাছাকাছি থাকলো, জিপিএ 4, জিপিএ 3, এর ভিতরে যারা থাকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সাধারণ এই যে শিক্ষার্থী লাইন থেকে এসে তাদের মার্কসটা কমে যায়, আর ওদের মার্কস বেড়ে যায়। ধরেন ওরা 2-1টা ওদের সাবজেক্ট আছে, ওটাকে যেভাবে কাউন্ট করা হয় তাতে ওরা 80 পেয়ে যাচ্ছে। আর সাধারণ ছেলেরা, যে জেনারেল লাইন থেকে যারা আসছে, তারা ধরুন ওই 60 পেয়ে যাচ্ছে অথবা 60-র উপরে উঠছে না। তাতে হয় কি, এদের সংখ্যা এত বেড়ে গেছে। আমার একটা হিসাব আছে যে এরা ধরুন 60%-এর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসার ছাত্র, যারা টোটাল ছাত্র ভর্তি হচ্ছে তার 60%-এর বেশি মাদ্রাসার ছাত্ররা ভর্তির সুযোগ পাচ্ছে। তো এই সুযোগ, আর জামাতের আরো কিছু কাজ আছে যেগুলো এই সামান্য এই কয়েক মিনিটের কয়েক আলোচনায় এটা বোঝা যাবে না। কারণ জামাত, আপনি এর আগে নিউজ দেখছেন যে হলে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ওয়াটার পিউরিফাইং মিটার ওরা সাপ্লাই দিছে এই শিবিরে, জামাতের ছাত্র সংগঠন। এরা অনেক ফিলান্থ্রপিক ওয়ার্ক করে। একেবারে অবশ্যই স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি উঠে আসছে আরো একাধিক প্রশ্ন, হাসিনাকে নিয়ে থাকছে আরো অনেক প্রশ্ন। এবারে করব তা নিয়ে আলোচনা। হাসিনা কি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে তিনি কি ফিরে আসতে পারবেন? হাসিনার বাংলাদেশে ফিরে আসা কি সম্ভবপর হবে? এমন প্রশ্ন এখন দানা বাঁধতে শুরু করেছে। আর যদি হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসেন, তাহলে তার পক্ষে কি সম্ভব হবে আগের জায়গাকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের ব্যাটনকে নিজের হাতে ধরে রাখা? আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, একদম প্রথমে এই কথাটাই জানতে চাইবো, হাসিনা কি ফিরে আসবে বাংলাদেশে? সেই একটা যে সম্ভাবনাও তো একটা জোরালো হচ্ছে, যদি তিনি ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে কি পরিস্থিতিকে তিনি সামাল দিতে পারবেন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন এটাই কিন্তু এখন এই প্রশ্নই মানুষের সামনে ঘুরপাক খাচ্ছে, যে দেশটা তো প্রায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে এটা অ্যাক্টিভিটি চলছে, মানুষের ভয়াবহ অবস্থা চলছে এখানে। তো এই থেকে মানুষ মুক্তি চাইছে। তো সেক্ষেত্রে সকলের ধারণা যে এ পর্যন্ত গত 15ই আগস্টের পর থেকে, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যারাই ক্ষমতা আসছে, তার চাইতে দেখা গেল যে 40 বছরে যারা কিছু করতে পারে নাই,
যে সরকারগুলো, কিন্তু শেখ হাসিনা মাত্র 10-12 বছরের ভিতরে সে তার চাইতে অনেক বেশি দেশটাকে এক উন্নতির দিকে নিয়ে গেছে। এবং এমন অবস্থা যে মেয়েরা কিন্তু বলছে যে শেখ হাসিনা ছিল, আমরা নিরাপদে ছিলাম, আমাদের নিরাপত্তা ছিল। কেউ সাহস করে আমাদেরকে, যেখানে রাস্তাঘাটে আমরা ঘুরতাম, রাত্রেও ঘুরতাম, আমরা হোটেলে রাত্রে খাইতে যেতাম, রাত 12টার পরও মেয়েরা আড্ডা মেরে হয়তো বন্ধু বান্ধব নিয়ে খেয়ে চলে আসলো, ইয়া কফি শপে গেল। এটা এত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। কারণ কি, শেখ হাসিনা যত সন্ত্রাসী আছে, এবং এক সময় ছিল কিন্তু চাঁদাবাজের যন্ত্রণায় বাংলাদেশে কেউ সামান্য একটা ঘর বানাইতে গেলেও ওই লোকাল লোকজন এসে ধরে বসতো যে আমাদের ওরা চাঁদা চাইতো। তো সেখান থেকে খুব শক্ত হাতে এখানে দুইটা কাজ হয়েছে। একটা যে আপনার এই যে র্যাব, এখানে তার একটা কন্ট্রিবিউশন আছে, আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে এসে র্যাবের একটা ভূমিকা ছিল, শক্ত হাতে সন্ত্রাসীদের দমন করা হয়েছে। তারপরে যারা ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপগুলো এখানে অ্যাক্টিভ ছিল তাদেরকেও খুব, যেমন হোলি আর্টিজান যারা ঘটাইলো তাদেরকেও সে খুব শক্ত হাতে দমন করছে। তো শেখ হাসিনার এই দীর্ঘ শাসনে আপনার আর্মি, বিডিআর, পুলিশ, ইভেন অ্যাডমিনিস্ট্রেশন, যে সচিবালয়, যারা সিভিল ব্রোকেড, আর্মি ব্রোকেড, সবাই কিন্তু তাকে খুব সমীহ করতো এবং তার কথা মতোই কাজ করত। অনেক সমস্যা, বাংলাদেশের মতো দেশে হাজারো সমস্যা থাকে সমাজে, কিন্তু তারপরও শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছিলেন এবং তার নিয়ন্ত্রণে ছিল সবকিছু। এখন আমাদের মেয়েরা যারা নির্যাতিত, যারা ধর্ষিত হচ্ছে, যাদের একেবারে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটিতে বলা হচ্ছে তোমরা ইয়াতে নামাজ পড়ো জামাতে, আবার হেজাব পরে আসো। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজেই বলছে যে বোরকা পড়তে হবে, হেজাব পড়তে হবে, তারপরে টাইমলি নামাজ পড়তে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আপনি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে যে টক শোতে মানুষ আসছে, সাধারণ মানুষ বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা এটা হচ্ছে বিশ্ব মাদ্রাসা, ঢাকা বিশ্ব মাদ্রাসা। এইটা এই হিসেবে আমি তো এই গত কয়েকদিন ধরে আপনার এই ইলেকশনের পর থেকে জামাতের সংগঠন যেভাবে এটাকে খুব মেটিকুলাসলি ডিজাইন করছে, এখানে শিক্ষকগুলো সব জামাতের, বিএনপির দুই একটা আছে তারা ওই ছোটখাটো প্রতিবাদ করছে, যেমন জাহাঙ্গীরনগরে 3 জন শিক্ষক প্রতিবাদ করে তারা বেরিয়ে গেছে, নির্বাচন তারা নাই। তো এই যে 5 তারিখের যে বিপ্লবটা ওরা বলে, এই চেঞ্জ ওভারটা কিন্তু একেবারে একটা ফান্ডামেন্টালিস্ট চেঞ্জ ওভার, এবং এটা বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। এই সরকার ইনুস নিঃশর্তে জামাতের হয়ে কাজ করছে।